বাংলাদেশে ডেঙ্গু এখন মানে শুধু বর্ষাকালের আতঙ্ক নয়, মনে হচ্ছে প্রায় সারা বছরের একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাতে আসা কিছু সাম্প্রতিক রিপোর্ট আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান এগুলো একটু ঘেঁটে আজ আমরা বোঝার চেষ্টা করব এর আসল গভীরতা কতটুকু। আমাদের লক্ষ্যটা হলো ডেঙ্গুর বর্তমান অবস্থা, এর পেছনের কারণগুলো আর কিভাবেই বা একে ঠেকানো যায় তা নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের কাছে ১৭ই মে ২০২৫ পর্যন্ত বেশ কিছু আপডেট তথ্য আছে। আর এই তথ্যগুলো শুধু সংখ্যা না, এগুলো ডেঙ্গুর যে ধরন পাল্টাচ্ছে, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ছে, সেটার একটা চিত্র তুলে ধরে। বোঝা যায় কেন সমস্যাটা দিন দিন আরও জটিল হচ্ছে। তাহলে পরিসংখ্যান দিয়েই শুরু করি। এই যে ২০২৫ সালে ১৭ মে পর্যন্ত দেখলাম ৩,৬৬৬ জন হাসপাতালে ভর্তি আর ২২ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা হয়তো গত বা তার আগের বছরের চেয়ে কম লাগছে, কিন্তু ২০২৩-এর কথা ভাবুন একবার। কি ভয়াবহ অবস্থা! সে বছর আক্রান্ত ছিল ৩,২১,০০০-এর বেশি আর মৃত্যু ১,৭০৫ জন। এটা তো একটা জাতীয় রেকর্ড ছিল। অনেক কারণ, যেমন ধরুন রোগটা দেরিতে ধরা পড়া বা চিকিৎসার সুযোগের অভাব। আর হ্যাঁ, মানুষের মধ্যে সচেতনতার অভাবটাও কিন্তু একটা বড় কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ডেঙ্গু এখন আর শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরের রোগ না, এটা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই বিস্তারটাই কিন্তু আসল চিন্তার বিষয়। আচ্ছা, ডেঙ্গু যে এত মারাত্মক হয়ে উঠছেন বলছেন, এর কারণটা কি? সাধারণ জ্বর থেকে কেন এটা এত আলাদা হয়ে যাচ্ছে? এর মূলে আছে ডেঙ্গু ভাইরাসের ৪টা আলাদা ধরন, সেরোটাইপ। প্রথমবার যখন কেউ আক্রান্ত হয়, হয়তো সাধারণ ডেঙ্গু জ্বর হয়, কিন্তু পরে যদি অন্য একটা সেরোটাইপ দিয়ে আবার আক্রান্ত হয়, তখনই বিপদ বাড়ে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোম হওয়ার ঝুঁকি তখন অনেক বেড়ে যায়। শরীর তখন ভাইরাসের বিরুদ্ধে এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যে সেটাই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। প্ল্যাটিলেট কমে যায়, রক্তক্ষরণ হয়, এমনকি অঙ্গপ্রত্যঙ্গও অকার্যকর হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তো বলছে প্রতি বছর বিশ্বে প্রায় ৫০ লক্ষ মানুষ আক্রান্ত হন। তাহলে এই যে এত ব্যাপক বিস্তার, এর পেছনে কারণগুলো কি? শুধু মশাই কি দায়ী? না না, শুধু মশা তো নয়। অবশ্যই এডিস ইজিপ্টি মশা এর বাহক। আর এটা দিনের বেলা কামড়ায়, পরিষ্কার জমা পানিতে বংশবৃদ্ধি করে, এগুলো আমরা কমবেশি জানি। কিন্তু এর বিস্তারের পেছনে এখন বড় ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তন। দেখুন, তাপমাত্রা বাড়ছে, আর্দ্রতা বাড়ছে। এই পরিবেশটা এডিস মশার বংশবৃদ্ধির জন্য একদম যাকে বলে অনুকূল, আর সেটা বছরের লম্বা সময় ধরে থাকছে। এর সাথে যোগ হয়েছে আমাদের অপরিকল্পিত নগরায়ন, বিশেষ করে বড় শহরগুলোতে। আপনি বলতে চাইছেন, এই যে এত ঘনবসতি, আবর্জনা ঠিকমতো পরিষ্কার না হওয়া, পানি নিষ্কাশনের সমস্যা, এই সব মিলিয়ে মশার জন্মানোর জায়গা বাড়ছে। ক্ষেত্র বাড়িয়ে দিচ্ছে। আর এই সমস্যাটা কিন্তু এখন শুধু বাংলাদেশ বা গরমের দেশের নয়। জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপ, আমেরিকা, এমনকি জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশেও এখন ডেঙ্গু ছড়াচ্ছে। প্রায় ১২৮টা দেশে সংক্রমণ পাওয়া গেছে। এটা ভাবার মতো বিষয়। আর এর অর্থনৈতিক চাপটাও কিন্তু কম না। এক একজন রোগীর পেছনে গড়ে ১০,০০০ থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, বিশেষ করে যদি আইসিইউ লাগে। এটা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ওপর বিরাট বোঝা। আবার কর্মজীবী মানুষ আক্রান্ত হলে দেশের সামুদ্রিক উৎপাদনশীলতাও তো কমে যায়। তাহলে এই চক্রটা ভাঙার উপায় কি? ব্যক্তিগত বা সামাজিকভাবে আমরা কি করতে পারি এটা প্রতিরোধ করতে? দেখুন, সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। বাড়ির আশেপাশে, এমনকি ঘরের ভেতরেও কোথাও পানি জমতে দেয়া যাবে না। সেটা ফুলের টব হতে পারে, ফেলে দেওয়া ডাবের খোসা, পুরনো টায়ার বা ধরুন এসির বাইরের অংশে জমা পানি, সবকিছু প্রতি ৩ দিন পর পর এগুলো পরিষ্কার করাটা খুবই জরুরি। আর দিনের বেলাতেও কিন্তু মশারি ব্যবহার করা দরকার। মশা তাড়ানোর স্প্রে বা লোশন ব্যবহার করা, পুরো শরীর ঢাকা পোশাক পরা, এগুলো ব্যক্তিগত সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকে আবার কিছু ঘরোয়া প্রতিকারের কথা বলেন, যেমন পেঁপে পাতার রস, ড্রাগন ফল, এগুলোর কি কোনো ভূমিকা আছে? দেখুন, কিছু ঘরোয়া জিনিসের কথা শোনা যায়, যেমন পেঁপে পাতার রস হয়তো প্ল্যাটিলেট বাড়াতে একটু সাহায্য করে, বা ভিটামিন সি জাতীয় ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এগুলো কোনো প্রমাণিত চিকিৎসা নয়। এগুলো সাপ্লিমেন্টারি হতে পারে, কিন্তু মূল চিকিৎসা নয়।
বিশেষ করে শিশু, গর্ভবতী মহিলা বা যাদের অন্য কোনো জটিল রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এসবের উপর নির্ভর করাটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। আসল সমাধানটা হচ্ছে সমন্বিত প্রচেষ্টা। তার মানে শুধু আমরা নিজেরা সচেতন হলেই হবে না, রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়াটা জরুরি। অপরিহার্য, একদম অপরিহার্য। মশা নিয়ন্ত্রণের জন্য শুধু বর্ষার আগে আগে কিছু লোক দেখানো অভিযান চালালে চলবে না। বছর জুড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম দরকার। এর মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস করা, লার্ভা মারা, প্রয়োজনে আধুনিক প্রযুক্তি যেমন ধরুন জেনেটিক্যালি মডিফায়েড মশা ব্যবহারের কথাও ভাবা যেতে পারে। স্থানীয় সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, মিডিয়া, স্কুল কলেজ, সাধারণ মানুষ সবাইকে একসাথে কাজ করতে হবে। স্কুলে স্বাস্থ্য শিক্ষাটা আরও জোরদার করা দরকার। বোঝাই যাচ্ছে ডেঙ্গু মোকাবিলাটা আসলে একটা বহুমাত্রিক লড়াই। একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের মতো বড় কারণ আছে, তেমনি বাড়ির কোণে জমে থাকা এক ফোঁটা পানিও কিন্তু দায়ী। একদম ঠিক। এটা শুধু সরকারের বা স্বাস্থ্য বিভাগের একা দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিক যদি সচেতন না হয়, সক্রিয়ভাবে অংশ না নেয়, তাহলে দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধান কঠিন। পরিবেশ পরিচ্ছন্ন রাখা আর অসুস্থতার লক্ষণ দেখা দিলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া, এর কোনো বিকল্প নেই এখন। আজকের আলোচনা থেকে তাহলে একটা বিষয় ভাবনার জন্য থাকলো, এই যে ডেঙ্গুর মতো মশাবাহিত রোগগুলো জলবায়ু পরিবর্তনের কারণে আরও জটিল আর নিয়মিত হয়ে উঠছে। সেক্ষেত্রে আমাদের শহর পরিকল্পনা, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, সার্বিকভাবে আমাদের পরিবেশ নিয়ে ভাবনায় কি কোনো আমূল পরিবর্তন আনাটা এখন জরুরি হয়ে পড়েনি? দীর্ঘমেয়াদী সমাধানটা হয়তো ওখানেই লুকিয়ে আছে।